হ্যালো বন্ধুরা, বায়োমলিকুলস যে চ্যাপ্টারটি আছে এটা তার নেক্সট ভিডিও। তো এই ভিডিওগুলিতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত দরকারি। এই ভিডিওগুলি তাদেরকে এনসিইআরটি পড়তে এবং বুঝতে সাহায্য করবে। তো এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, তো শুরু করা যাক। আজকের টপিক হলো এনজাইমস। অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন। সমস্ত এনজাইম হলো প্রোটিন ঘটিত, প্রোটিন দ্বারা তৈরি। There are some nucleic acids that behave like enzymes. They are called ribozymes. তো কিছু কিছু নিউক্লিক অ্যাসিড আছে যেগুলো এনজাইম হিসাবে কাজ করে এবং তাদেরকে বলা হয় রাইবোজাইম। যে আরএনএ আছে বা রাইবো নিউক্লিক অ্যাসিড আছে সেটার মধ্যে কিছু কিছু এনজাইম হিসাবে কাজ করে এবং এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড বা রাইবোজাইম বলা হয় এদেরকে। তো এদেরকে রাইবোজাইমস বলা হয়। তো এনজাইমটা কি? যে এনজাইম হচ্ছে প্রোটিন ঘটিত অনুঘটক যেটা জীবদেহে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। তো এর আগে আমরা পড়েছি। ওয়ান ক্যান ডিপিক্ট অ্যান এনজাইম বাই এ লাইন ডায়াগ্রাম। তো একটা এনজাইম কীভাবে কাজ করে এটা ডায়াগ্রামের মাধ্যমে জানা যেতে পারে, নিচে আছে। অ্যান এনজাইম লাইক অ্যানি প্রোটিন হ্যাজ এ প্রাইমারি স্ট্রাকচার, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অফ দ্য প্রোটিন। তো এনজাইম যেহেতু প্রোটিন দ্বারা তৈরি, তো প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার থাকে। তো এনজাইমেরও প্রাইমারি স্ট্রাকচার আছে যেখানে অ্যামিনো অ্যাসিডগুলো কীভাবে সাজানো আছে, কোনটার পর কোন অ্যামিনো অ্যাসিড আছে এটা জানা যাবে, অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা জানা যাবে। অ্যান এনজাইম লাইক অ্যানি প্রোটিন হ্যাজ দ্য সেকেন্ডারি অ্যান্ড দ্য টার্সারি স্ট্রাকচার। তো যে কোনো প্রোটিনের মতো এর প্রাইমারি স্ট্রাকচারের পাশাপাশি সেকেন্ডারি ও টার্সারি স্ট্রাকচারও আছে এবং এর কার্যকারিতা নির্ভর করে টার্সারি স্ট্রাকচারের ওপর। তো সেটা আমরা আগেই পড়েছি। When you look at a tertiary structure, you will notice that the backbone of the protein chains fold upon itself. তো যখন টার্সারি স্ট্রাকচার দেখা যাবে তো দেখা যাবে যে ব্যাকবোন যেটা আছে, যে যে গঠনটা, যেটা মেন গঠন, তো সেটা কি সে প্রোটিনের মেন স্ট্রাকচারটা একে অপরের সঙ্গে ফোল্ড বা ভাঁজ হয়ে আছে। দ্য চেন ক্রিস ক্রস ইটসেলফ, এবং যে চেনগুলো কি একে অপরকে অতিক্রম আছে। অ্যান্ড হেন্স মেনি ক্রেভাইসেস অর পকেটস আর মেড, এবং এর ফলে অনেকগুলো ক্রেভাইসেস বা পকেট তৈরি হয়। অন সাচ পকেট ইজ দ্য অ্যাক্টিভ সাইট, এবং এরকম পকেটকে বলা হয় অ্যাক্টিভ সাইট। তো টার্সারি স্ট্রাকচারটা দেখিয়ে দিই, তাহলে ওখানে পকেট কোনগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আগে পড়েছি যে টার্সারি স্ট্রাকচার আছে। এই টার্সারি স্ট্রাকচারে কি একে অপরের সঙ্গে কি ক্রিস ক্রস করেছে, এটাকে ক্রিস ক্রস মানে অতিক্রম করে আছে। তারপরে একটা অপরটার উপর ভাঁজ হয়ে আছে। তো এর ফলে অনেকগুলো কি পকেট সৃষ্টি হয়েছে। এই যে এখানে একটা পকেট, এখানে একটা পকেট, এখানে একটা পকেট, এভাবে অনেকগুলো পকেট সৃষ্টি হয়েছে। তো এই যে পকেট এগুলোকে বলা এগুলোকে বলা হয় অ্যাক্টিভ সাইট। এবং টার্সারি স্ট্রাকচারটাই কি নিয়ন্ত্রণ করে কাজ কি করবে, তো অ্যাক্টিভ সাইটের দ্বারা নিয়ন্ত্রিত হয় কি কাজ হবে। তো ওগুলো হচ্ছে পকেট। অন সাচ পকেট ইজ দ্য অ্যাক্টিভ সাইট, এবং এরকম পকেটের মধ্যে একটা হলো অ্যাক্টিভ সাইট বা সক্রিয় অংশ যে কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। অ্যান অ্যাক্টিভ সাইট অফ অ্যান এনজাইম ইজ এ ক্রেভাইস অর পকেট ইনটু হুইচ দ্য সাবস্ট্রেট ফিডস। তো অ্যাক্টিভ সাইট বা অ্যাক্টিভ সাইটটা কি? যে এর মধ্যে সাবস্ট্রেটটা ফিট থাকে বা সাবস্ট্রেটটা যুক্ত হয়। যে পদার্থের ওপর রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হবে তাকে বলা হয় সাবস্ট্রেট। তো সেই সাবস্ট্রেটটা এই এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হয় এবং তখনই এনজাইম এর ওপর কাজ করতে পারে। সাবস্ট্রেট যখন অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হবে, অ্যাক্টিভ সাইটে যে ক্রেভাইসিস আছে সেখানে যখন এই সাবস্ট্রেটটা যুক্ত হবে তখনই এনজাইমের ওপর কাজ করতে পারবে। অ্যান অ্যাক্টিভ সাইট অফ অ্যান এনজাইম ইজ এ ক্রেভাইস অর পকেট, দেখলাম। দাস এনজাইমস থ্রো দেয়ার অ্যাক্টিভ সাইট ক্যাটালাইজ রিয়াকশন এট এ হায়ার রেট, এবং এর জন্য এনজাইম তাদের যেই অ্যাক্টিভ সাইট থাকে সেই অ্যাক্টিভ সাইটের মাধ্যমে ক্যাটালাইজ করে হায়ার রেটে, বা যে বিক্রিয়ার রেট সেটাকে বা বিক্রিয়ার যে রেটটা বা গতিটা সেটাকে বাড়িয়ে দেয় এবং অনুঘটকের কাজটা সম্পূর্ণ করে কোথায়? এই অ্যাক্টিভ সাইটে। এনজাইম ক্যাটালিস্ট ডিফার ফ্রম ইনঅর্গানিক ক্যাটালিস্ট ইন মেনি ওয়েজ, বাট ওয়ান মেজর ডিফারেন্স নিডস মেনশন। তো এনজাইম যে ক্যাটালিস্ট আছে সেটা ইনঅর্গানিক যে ক্যাটালিস্ট বা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যে আমরা অনুঘটক নিয়ে পড়ি তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ডিফারেন্স বা পার্থক্য আছে। যদিও দুটোর কাজ একই, যে রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা, কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। তো এই পার্থক্যগুলো কী কী? ইনঅর্গানিক ক্যাটালিস্ট ওয়ার্ক এফিসিয়েন্টলি অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার, while enzymes get damaged at high temperature above 40 ডিগ্রি সেন্টিগ্রেড।
তো ইনঅর্গানিক ক্যাটালিস্ট বা যে অজৈব অনুঘটকগুলো আমরা পড়েছিলাম ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, তো সেগুলো যে কোনো তাপমাত্রাতে কাজ করতে পারে, হায়ার টেম্পারেচারে কাজ করতে পারে। দেখেছিলাম কত 1000 ডিগ্রি, 2000 ডিগ্রি, 5000 ডিগ্রি সেন্টিগ্রেড সেখানেও তারা কাজ করছে। কিন্তু এনজাইম যেটা আছে সেটা কিন্তু 2000 ডিগ্রি, 1000 ডিগ্রি, 5000 ডিগ্রিতে কাজ করতে পারে না। তার একটা রেঞ্জ আছে, এই তাপমাত্রা বেশি হলে তারা কাজ করতে পারবে না। সেই রেঞ্জটা হচ্ছে কি 40 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ আমাদের দেহের তাপমাত্রা কত স্বাভাবিক 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের দেহের তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হয়ে যায়, তাহলে আমাদের যে এনজাইম আছে সেগুলো কাজ করতে পারবে না। আমাদের দেহের যে তাপমাত্রা সেটাকে মেনটেন করতে হবে, হোমিওস্ট্যাসিস যেটা আছে সেটা মেনটেন করতে হবে। তো এর জন্যই 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় এনজাইম কাজ করতে পারে না, যেটা ইনঅর্গানিক ক্যাটালিস্ট পারে। However, enzymes isolated from organisms who normally live under extremely high temperature, hot vents, and sulfur spring are stable and retain their catalytic power even at high temperature up to 80 to 90 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সাধারণত বেশি তাপমাত্রাতে কাজ করতে পারে না বেশিরভাগ এনজাইম, 95% বা 99% এনজাইমই তাই। কিন্তু কিছু কিছু এনজাইম ব্যতিক্রম আছে, যেগুলো কি করে যে তারা এক্সট্রিম হাই টেম্পারেচারে কাজ করতে পারে, 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কাজ করতে পারে। এবং সেই এনজাইমগুলো কোথায় পাওয়া যায়? হট ভেন্ট এবং সালফার স্প্রিং, যে উষ্ণ প্রসবন বা সালফার যে স্প্রিং, যে এই সমস্ত অঞ্চলে যে সমস্ত অর্গানিজমগুলো থাকে তাদের থেকে যে সমস্ত এনজাইমগুলোকে এক্সট্র্যাক্ট বা বের করে আনা হয়, সেই এনজাইমগুলোকে যে 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও কাজ করতে পারে। যেমন থার্মাস অ্যাকোয়াটিকাস নামে একটা অর্গানিজম আছে, বা আর্চি ব্যাকটেরিয়া আছে, বা হট স্প্রিং বা সালফার স্প্রিংয়ে যেগুলো পাওয়া যায় হট ভোভেন্টস, এই সমস্ত জীবের মধ্যে যে এনজাইম সেগুলো এরকম ব্যতিক্রম হয়। কিন্তু তাই বলে এনা যে এরাও 5000 ডিগ্রি 10,000 ডিগ্রিতে কাজ করতে পারবে তা না, এরাও 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করতে পারে, এবং এগুলো হলো ব্যতিক্রম। Thermal stability is thus an important quality of such enzymes isolated from thermophilic organism. এই যে থার্মোফিলিক অর্গানিজম মানে যে সমস্ত অর্গানিজম বেশি তাপমাত্রাও বাঁচতে পারে, 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও বাঁচতে পারে, তো তাদের থেকে যে এনজাইমটা আইসোলেট করা হয়। তো থার্মোফিলিক অর্গানিজম যারা উচ্চ তাপমাত্রাতে স্টেবল, তো তাদের ক্ষেত্রে যে সমস্ত এনজাইম থাকে সেগুলো একটা বিশেষ গুরুত্ব আছে। যেমন পিসিআর পলিমেরেজ চেন রিয়াকশন, একটা রিয়াকশন, একটা যেখানে ডিএনএকে অনেকগুলো বৃদ্ধি করা হয়, ডিএনএর সংখ্যাকে কপি তৈরি করা হয়, তো সেখানে এনজাইমগুলো অনেক কাজে লাগে। তাছাড়া আরও অনেক কাজে লাগে, অনেক কাজ আছে, তো এটা একটা বিশেষ গুরুত্ব আছে। কেমিক্যাল রিয়াকশন, হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দিস এনজাইমস, কীভাবে এই এনজাইমগুলোকে আমরা বুঝতে পারবো? লেট আস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড এ কেমিক্যাল রিয়াকশন। তো এই এনজাইমগুলোকে বোঝার জন্য আমাদেরকে কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া বুঝতে হবে। কেমিক্যাল কম্পাউন্ডস আন্ডারগো টু টাইপ অফ চেঞ্জেস, যে কোনো রাসায়নিক যৌগ দুই রকমের পরিবর্তন দেখা যায়। এ ফিজিক্যাল চেঞ্জ সিম্পলি রেফার্স টু এ চেঞ্জ ইন শেপ উইথাউট ব্রেকিং অফ বন্ডস। ফিজিক্যাল চেঞ্জ সাধারণত ওই ধরনের পরিবর্তনকে বোঝায় যেটা বন্ডের কোনো রকমের বন্ডকে ভাঙে না। ফিজিক্যাল চেঞ্জের মাধ্যমে কি, যে বন্ড আছে সেগুলো ভাঙে না, বাইরে থেকে আকার আকৃতি পরিবর্তন হবে, শেপ স্ট্রাকচার চেঞ্জ হবে, পরিবর্তন হবে, কিন্তু তাদের যে বন্ড, যে প্রাইমারি স্ট্রাকচার, সেটা কোনো চেঞ্জ হবে না। দিস ইজ এ ফিজিক্যাল প্রসেস, এবং এটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস। অ্যানাদার ফিজিক্যাল প্রসেস ইজ এ চেঞ্জ ইন স্টেট অফ ম্যাটার। আর একটা ফিজিক্যাল প্রসেস আছে কি, যে অবস্থার পরিবর্তন, যেমন কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, হোয়েন আইস মেল্টস ইন্টু ওয়াটার অর হোয়েন ওয়াটার বিকামস এ ভ্যাপর, দিজ আর অলসো ফিজিক্যাল প্রসেস। যে যখন বরফ গলে জলে পরিণত হচ্ছে বা জল বাষ্পে পরিণত হচ্ছে, এগুলো হচ্ছে অবস্থার পরিবর্তন। তো ফিজিক্যাল প্রসেস আবার দুই প্রকার, একটা হচ্ছে বাইরের আকার আকৃতি চেঞ্জ, আর একটা হলো অবস্থার চেঞ্জ বা অবস্থার পরিবর্তন। However, when bonds are broken and new bonds are formed during transformation, this will be called a chemical reaction. কিন্তু যখন প্রাইমারি স্ট্রাকচার চেঞ্জ হয় বা কোনো বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এগুলো ভেঙে যায়, এবং নতুন এই যে প্রাইমারি বন্ড, সেকেন্ড বন্ড, এগুলো ভেঙে যায় এবং এখান থেকে নতুন নতুন বন্ড তৈরি হয়, নিউ বন্ডস আর ফর্মড ট্রান্সফরমেশনের সময়, তখন একে বলা হয় কেমিক্যাল রিয়াকশন। তাহলে কেমিক্যাল রিয়াকশনে কী হবে, যে বন্ড ভাঙবে এবং বন্ড তৈরি হবে। যেমন এখানে দেওয়া আছে বেরিয়াম হাইড্রোক্সাইড H2SO4 সঙ্গে বিক্রিয়া করলো, তো এই যে সালফেটের যে বন্ডটা সেখানে এখান থেকে ভেঙে বেরিয়ামের সঙ্গে যুক্ত হলো, বেরিয়াম সালফেট, আর এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে অক্সিজেন দিয়ে ওয়াটার তৈরি করলো। তো বন্ড ভাঙছে আর তৈরি হচ্ছে, দুটো হচ্ছে।
ইজ, এই যে এটা আছে, ইজ অ্যান ইনঅর্গানিক কেমিক্যাল রিয়াকশন, এটা হচ্ছে একটা অজৈব কেমিক্যাল রিয়াকশন, যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা পড়েছি। সিমিলারলি হাইড্রোলাইসিস অফ স্টার্চ ইনটু গ্লুকোজ ইজ অ্যান অর্গানিক কেমিক্যাল রিয়াকশন। একই রকমভাবে স্টার্চ ভেঙে যে গ্লুকোজ তৈরি হয়, এটা হলো অর্গানিক কেমিক্যাল রিয়াকশন। তো স্টার্চ ভেঙে গ্লুকোজ কনভার্ট হয়, তো সেখানেও বন্ড ভাঙে, বন্ড তৈরি হয়, তো সেটা একটা কেমিক্যাল রিয়াকশন। আর যেহেতু এটা জীব দেহে হয়, তার জন্য এটা হচ্ছে অর্গানিক কেমিক্যাল রিয়াকশন। রেট অফ এ ফিজিক্যাল অর কেমিক্যাল প্রসেস রেফার টু দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফর্মড পার ইউনিট টাইম। তো রেট সেটাকে ডিপেন্ড করা হয় যে কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, কত সময় তৈরি হচ্ছে, মানে আউটপুট কতটা আর সময়টা কতটা, তা সেটা হচ্ছে রেট। যে প্রোডাক্ট কতটা তৈরি হয়েছে, কতটা রিয়াক্ট্যান্ট লেগেছে তার উপর ভিত্তি করে হয় না, কতটা প্রোডাক্ট তৈরি হয়েছে অর্থাৎ আউটপুটটা কতটা পেয়েছি তার উপর ভিত্তি করে রেটটা নির্ণয় করা হয়। যে রেট হচ্ছে কি প্রোডাক্ট, কতটা প্রোডাক্ট তৈরি হয়েছে বা কতটা আমরা যে প্রোডাক্টটা চাইছিলাম সেটা কতটা তৈরি হয়েছে আর কতটা সময় লেগেছে, ডেল্টা পি বা ডেল্টা টি, এগুলো হচ্ছে রেটের ফর্মুলা। ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, যে এইভাবে তাকে এক্সপ্রেসড করা হয়, যেখানে লেখা আছে নিচের দিকে। রেট ক্যান অলসো বি কল্ড ভেলোসিটি ইফ দ্য ডাইরেকশন ইজ স্পেসিফাইড। তো যদি ডাইরেকশনটা স্পেসিফাইড থাকে যে এটা ফরওয়ার্ড ডাইরেকশন বা ব্যাকওয়ার্ড ডাইরেকশন, যে এটা ফরওয়ার্ড ডাইরেকশন যেটা সর্বদা সেটা সম্মুখভাগী যাবে, এটা উভয়ধর্মী বিক্রিয়া না, এটা হচ্ছে সম্মুখধর্মী বিক্রিয়া, যে সর্বদা ফরওয়ার্ড রিয়াকশনই হবে, তো বা হয়তো সর্বদা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে হবে, তো তখন এটাকে ভেলোসিটি হিসাবে বলা যেতে পারে। এই রেটটাকে তখন ভেলোসিটি হিসাবে বলা যেতে পারে যদি দেখা যায় যে এটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। রেট অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস আর ইনফ্লুয়েসড বাই টেম্পারেচার অ্যামং অদার ফ্যাক্টরস। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার রেট বা কতটা দ্রুত গতিতে এটা সম্পূর্ণ হবে সেটা টেম্পারেচারের উপর নির্ভর করে, পিএইচের উপরে নির্ভর করে, আরও অনেক ফ্যাক্টর আছে যাদের উপর নির্ভর করে। এ জেনারেল রুল অফ থাম্ব ইজ দ্যাট রেট ডাবলস অর ডিক্রিজ বাই হাফ ফর এভরি 10 ডিগ্রি চেঞ্জ ইন এদার ডাইরেকশন। তো একটা সাধারণ ধারণা আছে যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি করলে রেট ডবল হয়ে যায় বা রাসায়নিক বিক্রিয়ার গতি ডবল হয়ে যায়, বা প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমালে রেট যা ছিল তার থেকেও অর্ধেক হয়ে যায়। তো টেম্পারেচার, এটা একটা রুলস বলা যেতে পারে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাওয়াতে বা কমতে যে রেটটা আছে সেটা ডবল হয়ে যায় বা হাফ হয়ে যায়। ক্যাটালাইজড রিয়াকশন প্রোসিড অ্যাট রেটস ভ্যাস্টলি হায়ার দ্যান দ্যাট অফ আনক্যাটালাইজড ওয়ান। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে যদি ক্যাটালাইজড করা হয় তো তার রেটটা অনেক গুণ বেশি বেড়ে যায় যদি আনক্যাটালাইজ থাকে। যে অনুঘটক যদি প্রয়োগ করা হয় তো অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়াটা বহুগুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়, তার গতিটা, তার রেটটা। When enzyme catalyzed reaction are observed, the rate would be vastly higher than the same but uncatalyzed reaction. যে ওইটাই বলা হয়েছে যে এটা এনজাইমের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে যদি এনজাইম প্রয়োগ করা হয় তো সেই রাসায়নিক বিক্রিয়ার গতিটা অনেকটাই বেড়ে যায় যদি যে এনজাইম প্রয়োগ করা না হলে। তো তার এক্সাম্পল এখানে দেওয়া আছে যে আরবিসিতে আমরা দেখেছি যে কার্বন ডাইঅক্সাইড যখন বাহিত হয় তো এই প্লাজমার মধ্যে দিয়ে, তো বাইকার্বনেট রূপে বাহিত হয়, তো তার রিয়াকশনটা দেওয়া আছে যে এখানে কী হয় যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে এবং H2CO3 তৈরি করে, এবং এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হলো কার্বনিক অ্যানহাইড্রেজ। তো ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যানি এনজাইম দিস রিয়াকশন ইজ ভেরি স্লো উইথ অ্যাবাউট 200 মলিকুলস অফ H2CO3 বিং ফর্মড ইন অ্যান আওয়ার। তো যখন এই কার্বনিক অ্যানহাইড্রেজটা প্রয়োগ করা হয় না তখন এই রিয়াকশনটা কী হয়, খুবই স্লো হয়, 1 ঘন্টাতে মাত্র 200টা H2CO3 তৈরি হয়। 1 ঘন্টাতে মাত্র 200টা, এই যে H2CO3 সেটা মাত্র 200টা তৈরি হয় 1 ঘন্টাতে। However, by using the enzyme present within the cytoplasm called carbonic anhydrase, the reaction speed dramatically with about 6 lakh molecules being formed every second. তো যখন এই যে কার্বনিক অ্যানহাইড্রাইজ এই এনজাইমটা যদি এবার কাজে লাগায় যেটা প্লাজমার মধ্যেই থাকে, তো এই এনজাইমের উপস্থিতিতে এই রিয়াকশনটা সেটা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। তখন কি হয়, প্রতি সেকেন্ডে 6 লাখ মলিকুল তৈরি হয়। কার্বনিক অ্যানহাইড্রাইজ এনজাইমের অনুপস্থিতিতে 1 ঘন্টাতে মাত্র 200টা তৈরি হচ্ছিল, কিন্তু এনজাইমের উপস্থিতিতে প্রতি 1 সেকেন্ডে 6 লাখ তৈরি হচ্ছে, তাহলে কতটা বেশি। দ্য এনজাইম হ্যাজ অ্যাসিলেটেড দ্য রিয়াকশন রেট বাই অ্যাবাউট 10 মিলিয়ন টাইমস। এনজাইমের যে রেটটা সেটা 10 মিলিয়ন বা 1 কোটি গুণ বৃদ্ধি পেয়ে গেছে। দ্য পাওয়ার অফ এনজাইম ইজ ইনক্রেডিবল ইন রেট। তাহলে এনজাইমের শক্তিটা কতটা বেশি যে 1 কোটি গুণ বৃদ্ধি করে দিচ্ছে, যে রেট বা গতিটা, রিয়াকশনের গতিটা 1
কোটি গুণ বৃদ্ধি করে দিচ্ছে। তো কতটা পাওয়ার একটা এনজাইমের। There are thousands of type of enzyme each catalyzing a unique chemical or metabolic reaction. তো প্রত্যেকটা রিয়াকশনের জন্য আলাদা আলাদা এনজাইম কাজ করে, এরকম হাজার হাজার রিয়াকশন আছে এবং তার জন্য হাজার হাজার রকমের এনজাইম আছে, ক্যাটালিস্ট আছে। A multi-step chemical reaction when each of the step is catalyzed by the same enzyme complex or different enzymes is called a metabolic pathway. তো মেটাবলিক পাথওয়ে তো কি, এটা আগে আমরা দেখেছি, তো এটাও আবার এখানে বলা আছে যে মেটাবলিক পাথওয়ে কি, যে মাল্টি স্টেপ কেমিক্যাল রিয়াকশন, যে এই যে গ্লাইকোলাইসিস যেটাকে বলতেছে, সেখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এভাবে 10টা স্টেপ থাকে। তো অনেকগুলো স্টেপ, আবার প্রত্যেকটা এনজাইম আলাদা আলাদা হয়। তো এই যে একই রকম হতে পারে বা আলাদা আলাদা রকম হতে পারে, এরকম যে স্টেপ মাল্টি স্টেপ রিয়াকশন, তখন তাকে বলে মেটাবলিক পাথওয়ে এবং এটা জীবদেহের মধ্যে সংগঠিত হতে হবে। যেমন গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, বা এই যে গ্লাইকোলাইটিক যেটা বললাম, বা গ্লুকোজ এই যে এখানে দেওয়াই আছে তার আকারে, যে সংকেত আকারে, যেটা গ্লুকোজের সংকেত, অক্সিজেনের উপস্থিতি, এখান থেকে এই যে পাইরুভিক অ্যাসিডের সংকেত, এটা C3H4O3 তৈরি হচ্ছে। তো এটা হলো মেটাবলিক পাথওয়ে। is actually a metabolic pathway in which glucose becomes pyruvic acid through 10 different enzyme catalyzed metabolic reaction. তো এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, তো এটা হচ্ছে একটা মেটাবলিক পাথওয়ে, যেখানে কী হয় যে গ্লুকোজটা 2 অণু পাইরুভিক অ্যাসিড কনভার্ট করে এবং 10 ডিফারেন্ট এনজাইম ক্যাটালাইজড মেটাবলিক রিয়াকশন, এবং 10টা বিভিন্ন রকমের এনজাইম এই রাসায়নিক বিক্রিয়াটিকে ক্যাটালাইজড করে। 10টা স্টেপ থাকে, 10 রকমের এনজাইম থাকে। When you study respiration in chapter 14 you will study this reaction. তো রেসপিরেশন যে চ্যাপ্টার আছে সেখানে এটা ডিটেলসে পড়া হবে, প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা এনজাইম, তারপর কোনটা এটিপি তৈরি করছে, কোনটা এটিপি নষ্ট হচ্ছে, সমস্ত ডিটেলস পড়া হবে। At this stage you should know that this very metabolic pathway with one or two additional reaction give rise to a variety of metabolic end products. তো এখানে এটুকু মনে রাখতে হবে যে এই যে মেটাবলিক পাথওয়েটা দেওয়া আছে, এখানে এক বা একাধিক রিয়াকশনের মাধ্যমে বিভিন্ন রকমের মেটাবলিক এন্ড প্রোডাক্ট তৈরি হয়, এক বা একাধিক রিয়াকশনের মাধ্যমে এন্ড প্রোডাক্ট তৈরি হয়, যেমন এখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। তো এইভাবে বিভিন্ন রকমের পদার্থ তৈরি হয়ে থাকে। তো মেটাবলিক পাথওয়ের মাধ্যমে কি, যে অনেকগুলো এন্ড প্রোডাক্ট তৈরি হয়, যেমন এক্ষেত্রে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। In our skeletal muscle under anaerobic condition lactic acid is formed. তো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে আমাদের স্কেলেটাল মাসলে, যে স্কেলেটালের নিচে বা বোনের নিচে যে মাসলটা থাকে তাকে স্কেলেটাল মাসল বলে। তো সেই মাসলে কি, যে অ্যানারোবিক কন্ডিশন বা অক্সিজেনের অনুপস্থিতিতে কি হয়, যে আমাদের যে গ্লুকোজ আছে সেটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। আন্ডার নর্মাল অ্যারোবিক কন্ডিশন পাইরুভিক অ্যাসিড ফর্ম, কিন্তু যখন অ্যারোবিক বা অক্সিজেন থাকে তখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তো অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড, অক্সিজেন না থাকলে ল্যাকটিক অ্যাসিড কনভার্ট হয়। ইন ইস্ট ডিউরিং ফার্মেন্টেশন দ্য সেম পাথওয়ে লিডস টু দ্য প্রোডাকশন অফ ইথানল অ্যালকোহল। এই একই রকম পাথওয়ে কী হয়, ইস্টের ক্ষেত্রে হয় ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়ার ফলে, এবং সেখানে কী হয়, সেখানে ইথানল তৈরি হয় যেটা একটা অ্যালকোহল। তাহলে আমাদের দেহে অক্সিজেনের উপস্থিতিতে একই রকমের পাথওয়ের মাধ্যমে গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড, অক্সিজেনের অনুপস্থিতিতে তৈরি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আর ইস্টের ক্ষেত্রে একই পদ্ধতিতে তৈরি হচ্ছে অ্যালকোহল। হেন্স ইন ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট প্রোডাক্টস আর পসিবল। তাই কন্ডিশনের উপরও ভিত্তি করে যে কী প্রোডাক্ট তৈরি হবে, বিভিন্ন রকম অবস্থা বা কন্ডিশনের ওপর বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হয়। তো সেটা আমরা দেখলামই কীভাবে কোথায় কী তৈরি হচ্ছে, অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতি। হাউ ডু এনজাইমস ব্রিং অ্যাবাউট সাচ হাই রেটস অফ কেমিক্যাল কনভার্সন। এই যে দেখলাম 1 কোটি গুণ বৃদ্ধি করে দিচ্ছে, তো এটা কীভাবে করে থাকে সেটা এখানে ডিটেলসে পড়তে হবে। টু আন্ডারস্ট্যান্ড দিস উই শুড স্টাডি এনজাইমস এ লিটল মোর। তো এটা বোঝার জন্য আমাদেরকে এনজাইম বিষয়ে একটু পড়তে হবে, যে এটা কীভাবে কাজ করে। উই হ্যাভ অলরেডি আন্ডারস্টুড দ্য আইডিয়া অফ অ্যান অ্যাক্টিভ সাইট। তো অ্যাক্টিভ সাইট কিন্তু সেটা আমরা আগেই পড়েছি, যে যেখানে সাবস্ট্রেটটা যুক্ত হয়। দ্য কেমিক্যাল অর মেটাবলিক কনভার্সন রেফার্স টু এ রিয়াকশন। এই যে কেমিক্যাল বা মেটাবলিক কনভার্সন হচ্ছে, যে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ তৈরি হচ্ছে, এটা কি, এটা হচ্ছে একটা রিয়াকশন, একটা বিক্রিয়া। দ্য কেমিক্যাল হুইচ ইজ কনভার্টেড ইন্টু এ প্রোডাক্ট ইজ কল্ড এ সাবস্ট্রেট। যে পদার্থটি অন্য একটা পদার্থে বা প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, তো সেটা হলো সাবস্ট্রেট। হেন্স এনজাইমস
proteins with three-dimensional structure including an active site convert a substrate into a product. তো এনজাইমের কাজটা কি, যে এনজাইম হচ্ছে এমন একটা পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ, যেটা যার স্ট্রাকচার হচ্ছে থ্রি ডাইমেনশনের স্ট্রাকচার, যার মধ্যে একটা অ্যাক্টিভ সাইট থাকে। সেই অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেটটা যুক্ত হয় এবং সেই সাবস্ট্রেটটাকে সে প্রোডাক্টে কনভার্ট করে একটা রিয়াকশনের মাধ্যমে। তো এটাকে সিম্বলের মাধ্যমে যদি বোঝায়, তো এটা হচ্ছে একটা সাবস্ট্রেট এস, যেখান থেকে প্রোডাক্ট পি তৈরি হচ্ছে এবং এখানে এনজাইম ই কাজ করছে। It is now understood that the substrate S has to be bind the enzyme at its active site within a given cleft or pocket. তো এই অ্যাক্টিভ সাইটের যে ক্লেফট আছে বা পকেট আছে, তো এই যে পকেট আছে, তো সেই পকেটে সাবস্ট্রেটকে যুক্ত হতে হবে, যেটা আমরা আগেই পড়েছি। সাবস্ট্রেট যদি এই পকেটে যুক্ত না হয়, এই অ্যাক্টিভ সাইটে যদি যুক্ত না হয়, তো এনজাইম তার কার্যকারিতা দেখাতে পারবে না। দ্য সাবস্ট্রেট হ্যাজ টু ডিফিউজ টুয়ার্ডস দ্য অ্যাক্টিভ সাইড। সাবস্ট্রেটটাকে কী করতে হবে, অ্যাক্টিভ সাইডের দিকে যেতে হবে। সে ডিফিউজ মানে চলে যাওয়া, অ্যাক্টিভ সাইডের দিকে যেতে হবে, যাতে অ্যাক্টিভ সাইডের সঙ্গে যুক্ত হতে পারে, তারপরেই এনজাইম তার কার্যকারিতা শুরু করতে পারবে। দেয়ার ইজ দাস অ্যান অব্লিগেটরি ফরমেশন অফ অ্যান এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এর জন্য কি, যে এনজাইম সাবস্ট্রেট যে কমপ্লেক্স, এটা তৈরি হতেই হবে, এটা হচ্ছে অব্লিগেটরি, অবশ্যই তৈরি হতে হবে, যে সাবস্ট্রেটটা এনজাইমের সঙ্গে যাবে, যুক্ত হবে এবং এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে। ই স্ট্যান্ড ফর এনজাইম, ই বলতে এনজাইম বোঝাচ্ছে। দিস কমপ্লেক্স ফরমেশন ইজ এ ট্রানজায়েন্ট ফেনোমেনন। এই যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হচ্ছে, এটা হচ্ছে ট্রানজায়েন্ট ফেনোমেনন, যে এটা যুক্ত হবে, আবার ত্যাগ হবে, আবার আবার ট্রানজিশন হবে, যে পরিবর্তন যেটা সেটা। ডিউরিং দ্য স্টেট হোয়ার সাবস্ট্রেট ইজ বাউন্ড টু দ্য এনজাইম অ্যাক্টিভ সাইট, এ নিউ স্ট্রাকচার অফ দ্য সাবস্ট্রেট কল্ড ট্রানজিশন স্টেট স্ট্রাকচার ইজ ফর্মড। তো এই এনজাইমের সঙ্গে কী হলো, যে যখন এনজাইমের সঙ্গে এই সাবস্ট্রেটটা যুক্ত হয়ে যায়, তো এনজাইমের যে অ্যাক্টিভ সাইট তার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় এবং একে বলা হয় এবং নতুন একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়। যে ধরা যাক এটা একটা এনজাইম, তো আর এটা একটা সাবস্ট্রেট, তো এই সাবস্ট্রেটটা এনজাইমের সঙ্গে যুক্ত হলো, তাহলে কী হলো, যে এনজাইমের যে এটা চেঞ্জ হয়ে গেল, এখানে সাবস্ট্রেটটা যুক্ত হয়ে গেল এবং এই যে স্টেটটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, তো একে বলা হয় ট্রানজিশন স্টেট। ভেরি সুন আফটার দ্য এক্সপেক্টেড বন্ড ব্রেকিং অ্যান্ড মেকিং ইজ কমপ্লিটেড। তো এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট যুক্ত হওয়ার যাওয়ার পরে যখন যে সমস্ত বন্ডগুলোকে ভাঙা দরকার, যখন সেগুলো ভেঙে যায়, বা যে সমস্ত বন্ডগুলোকে গড়া দরকার সেগুলো যখন তৈরি হয়ে যায়, দ্য প্রোডাক্ট ইজ রিলিজড ফ্রম দ্য অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইট থেকে তখন কী হয়, যে প্রোডাক্টটা রিলিজড হয়ে যায়, তো এনজাইমের প্রোডাক্টটা রিলিজ হয়ে যায়। ইন আদার ওয়ার্ড, দ্য স্ট্রাকচার অফ সাবস্ট্রেট গেটস ট্রান্সফর্মড ইনটু দ্য স্ট্রাকচার অফ প্রোডাক্ট। বা অন্য কথায় বলতে গেলে, যে সাবস্ট্রেটটা ছিল, সেই সাবস্ট্রেটটা এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়, সেখানে বন্ড ভাঙে, বন্ড তৈরি হয়, যেটা দরকার হয়, যেমনভাবে কাজ দরকার হয় সেরকমভাবে বন্ড তৈরি হয়, বন্ড ভেঙে যায় এবং সেই সাবস্ট্রেটটা কী হয়, প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়, প্রোডাক্ট গঠন করে। The pathway of this transformation must go through the so-called transition state structure. এবং এই পাথওয়েটা একটা ট্রানজিশন স্টেটে যেতেই হবে। এই যে ট্রানজিশন স্টেট, এই ট্রানজিশন স্টেটে যেতেই হবে। There could be many more altered structural states between the stable substrate and the product. তো সাবস্ট্রেট এবং প্রোডাক্টের মাঝে আরও অনেক স্টেট থাকতে পারে। Implicate in this statement is the fact that all other intermediate structure stable state are unstable. এবং এদের যে মধ্যবর্তী যে স্ট্রাকচারগুলো থাকে সাবস্ট্রেট আর প্রোডাক্ট ছাড়া, সেগুলো প্রত্যেকটা হচ্ছে কি আনস্টেবল। তো এই যে দেখতে পাচ্ছি এখানে সাবস্ট্রেট, এটা সাবস্ট্রেটের স্টেট, এই যে প্রোডাক্ট, এটা প্রোডাক্টের স্টেট। তো এই সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট পর্যন্ত এই যে পথটা গেছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, মধ্যবর্তী প্রত্যেকটা একটা স্টেট এবং প্রত্যেকটাকে ইন্টারমিডিয়েট স্টেট। কিন্তু এগুলো কি আনস্টেবল, এগুলো কিন্তু স্টেবল নয় বা স্থায়ী নয়, এগুলো একসময় প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে, তাই এগুলো হচ্ছে আনস্টেবল। স্টেবিলিটি ইজ সামথিং রিলেটেড টু এনার্জি স্ট্যাটাস অফ দ্য মলিকুল অর দ্য স্ট্রাকচার। স্টেবিলিটি কার সঙ্গে সম্পর্কিত,
স্টেবিলিটি যেটা আছে বা স্থায়িত্ব যেটা এনার্জির সঙ্গে সম্পর্কিত। কোনো একটা মলিকুল বা কোনো একটা স্ট্রাকচারের এনার্জির সাথে স্টেবিলিটি সম্পর্কিত। যদি এনার্জি বেশি হয় তো স্টেবিলিটি কম হবে, যদি এনার্জি কম হয় তো স্টেবিলিটি বেশি হবে। Hence, when we look at this pictorially through a graph, it looks like something as in expected 96. তো এই যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রের মাধ্যমে এনার্জি যে কাজ, এই এনজাইমের যে কাজ সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। যে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একবার দেখিয়ে দিই তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা এনার্জি যেটাকে আছে সেটাকে স্ট্যাবিলিটির সঙ্গে এনার্জি সম্পর্কিত। তো এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা এনার্জিকে পোটেনশিয়াল এনার্জি হিসেবে দেখানো হয়েছে। এটা হচ্ছে সাবস্ট্রেট, সাবস্ট্রেটটাকে কি প্রোডাক্টে কনভার্ট করতে হবে। যদি অ্যাক্টিভেশন এনার্জি যদি এনজাইম দিই, তো এনজাইম দিলে কী হবে যে এই যে এনার্জিটা সেটা কম লাগবে, কম সময় লাগবে এবং সহজেই কম পথের মাধ্যমে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। আর যদি এনজাইম না দিই, তাহলে এনজাইম না দিলে এই যে এনার্জি, সেই এনার্জিটা অনেকটাই বেশি লাগবে, এতটা এনার্জি লাগবে এবং সময়টাও বেশি লাগবে, পথটাও বেশি, মানে ওর সময়টাও বেশি লাগবে, তারপর প্রোডাক্ট তৈরি হবে। আর এই যে এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এই যে সর্বোচ্চ যে উচ্চতায় যেটা আছে সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এই অবস্থাতে পৌঁছাবে, তারপরে সে আবার প্রোডাক্টে কনভার্ট হবে। বন্ড ব্রেকিং সমস্ত এই সমস্ত যে মধ্যবর্তী দশা আছে সেখানে হয়ে থাকে এবং এই মধ্যবর্তী দশাগুলো হচ্ছে আনস্টেবল, স্থায়ী না, সেটা সর্বশেষে আবার প্রোডাক্টে কনভার্ট হয়। তো এটা দেওয়া আছে, এই গ্রাফটা অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রোগ্রেস অফ রিয়াকশন এটা দেখা আছে, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দ্য ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য পোটেনশিয়াল এনার্জি কন্টেন্ট। তো যেটা বললাম ওটা এখানে ডিটেলসে লেখা আছে যে ওয়াই অ্যাক্সিস যেটা আছে, এই যে ওয়াই অ্যাক্সিস উপরের দিকে, সেই ওয়াই অ্যাক্সিসটা কী করছে, পোটেনশিয়াল এনার্জি। দ্য এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য প্রোগ্রেশন অফ দ্য স্ট্রাকচার ট্রান্সফরমেশন অর স্টেটস থ্রু দ্য ট্রানজিশন স্টেট। আর এক্স অ্যাক্সিস কি ডিনোট করছে, যে সাবস্ট্রেটটা কতটা প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, তার স্ট্রাকচার বা তার গঠনটা কতটা পরিবর্তন হচ্ছে সেটাকে, বা কতটা রিয়াকশনটা প্রোগ্রেস করছে সেটাকে ইন্ডিকেট করছে, এবং তার মধ্যে একটা ট্রানজিশন স্টেট আছে। ইউ উড নোটিস টু থিংস, দ্য এনার্জি লেভেল ডিফারেন্স বিটুইন সাবস্ট্রেট অ্যান্ড প্রোডাক্ট। সাবস্ট্রেট এবং প্রোডাক্টের মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটাকে দুই রকমভাবে ব্যাখ্যা করতে পারি। এই যে সাবস্ট্রেট আছে আর এই যে প্রোডাক্ট আছে, তার মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে এনার্জি ডিফারেন্স। তো এটা দুই রকম হয়, এখানে একরকম দেওয়া আছে কিন্তু আর এক রকমের হয়, যে সাবস্ট্রেট এক্ষেত্রে কী আছে, সাবস্ট্রেটটা উপরে আছে, প্রোডাক্ট নিচে আছে। কিন্তু আরেকটা রকম আছে যেখানে সাবস্ট্রেটটা নিচে থাকে আর প্রোডাক্টটা উপরে থাকে। তো এরকম দু রকম হয়, তখন যে এনার্জি যে ডিফারেন্স সেটা কী হবে, হয়তো প্রোডাক্টটা এখানে আছে, তখন কী হবে, এনার্জি ডিফারেন্সটা এরকম হবে, এতটা বেড়ে যাবে। তো এটা দুই রকম হয়, তো এটাই বলা আছে। The energy level depends if product is at a lower level than substrate, যদি প্রোডাক্টটা সাবস্ট্রেটের তুলনায় নিচের দিকে থাকে, দ্য রিয়াকশন ইজ অ্যান এক্সোথার্মিক রিয়াকশন, তখন রিয়াকশনটা হবে এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিয়াকশন তাকেই বলা হয় যেক্ষেত্রে এনার্জি রিলিজ হয় বা এনার্জি ত্যাগ হয়। তো এই যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশনের এক্সাম্পল বা এক্সোথার্মিক রিয়াকশনের গ্রাফ। তো এক্ষেত্রে সাবস্ট্রেটটা উপরে আছে, প্রোডাক্টটা নিচে আছে। তো এক্ষেত্রে সাবস্ট্রেটের এনার্জি কি বেশি, প্রোডাক্টের এনার্জি কম। তো এনার্জি যেটা বেঁচে যাচ্ছে কি সেটা কি এভাবে রিলিজড হয়ে যাবে বা ত্যাগ হয়ে যাবে। তো তার জন্য এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, যে এখানে সাবস্ট্রেটের এনার্জি বা শক্তি বেশি, প্রোডাক্টের কম, তো এনার্জি কি হচ্ছে বেঁচে যাচ্ছে, তো সেই এনার্জিটা রিলিজড হয়ে যাবে বা ত্যাগ হয়ে যাবে, তাই এটা হলো এক্সোথার্মিক রিয়াকশন। আর আরেকটা আছে এন্ডোথার্মিক রিয়াকশন। তো সেটা কি, ওয়ান নিড টু নট সাপ্লাই এনার্জি বাই হিটিং ইন অর্ডার টু ফ্রম দ্য প্রোডাক্ট। তো এক্সোথার্মিক রিয়াকশনে কি তাপ বা এনার্জি দিতে হয় না, শক্তি কোনো কাজ লাগে না, শক্তিটা সেটা তাপ হিসাবে হোক বা যান্ত্রিক হিসাবে হোক কোনো শক্তি দিতে হয় না, অথচ শক্তি তৈরি হয়, অর্থাৎ শক্তি তো দিতে হয় না বরং শক্তি তৈরি হয়। However, whether it is an exothermic or spontaneous reaction or an endothermic or energy requiring reaction, the a substrate has to go through a much higher energy state or transition state. তো এটা এক্সোথার্মিক হোক আর এন্ডোথার্মিক হোক যাই হোক না কেন, সেটাতে এক্সোথার্মিক হলে কি স্পন্টেনিয়াস রিয়াকশন, স্পন্টেনিয়াস রিয়াকশনটা কি, যে ক্ষেত্রে যেটা স্বতঃস্ফূর্তভাবে হতে হয়,
যেক্ষেত্রে বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করতে হয় না, কোনো শক্তি দিতে হয় না, কোনো কিছুই কাজে লাগে না, নিজে নিজে আপনা আপনি হয়ে যায়, সেটা হলো স্পন্টেনিয়াস রিয়াকশন। তো যখন এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে তখন কি আমাদের বাইরে থেকে শক্তি দিতে হচ্ছে না, অটোমেটিক হয়ে যাচ্ছে, তো তার জন্য এটা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন। আর যখন এন্ডোথার্মিক, সেক্ষেত্রে কী হয় যে আমাদেরকে বাইরে থেকে শক্তি দিতে হয়। যখন দেখা যাবে যে সাবস্ট্রেটটা নিচে কিন্তু প্রোডাক্টটা এমনভাবে গেল যে প্রোডাক্টটা এই জায়গাতে তৈরি হলো প্রোডাক্টটা, তখন কী হচ্ছে যে আমাদেরকে শক্তি দিতে হবে, অর্থাৎ কি প্রোডাক্টের শক্তি বেশি, তাই কি কিন্তু সাবস্ট্রেটের শক্তি কম, তাই বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে, তখন এটাকে বলা হবে এন্ডোথার্মিক রিয়াকশন। তখন তাকে বলা হবে এন্ডোথার্মিক রিয়াকশন বা নন স্পন্টেনিয়াস রিয়াকশন। স্বতঃস্ফূর্ত নয়, কারণ বাইরে থেকে আমরা তাপ দিচ্ছি, বাইরে থেকে এনার্জি আমরা প্রয়োগ করছি। তো এই যে রিয়াকশান সেটা এক্সোথার্মিক হোক বা এন্ডোথার্মিক হোক, দুই ক্ষেত্রে কী হয়, একটা মধ্যবর্তী বা অন্তর্বর্তী দশা থাকে যাকে বলে ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটে যেতে হবেই তাকে, সেটা এন্ডোথার্মিক হোক, এক্সোথার্মিক হোক, এনজাইম লাগুক এনজাইম না লাগুক, সব ক্ষেত্রে এই যে ট্রানজিশন স্টেট, এই ট্রানজিশন স্টেটে যেতেই হবে, মধ্যবর্তী দশা। এবং ট্রানজিশন স্টেট হচ্ছে আনস্টেবল, অস্থায়ী। এবং ট্রানজিশন স্টেটের এনার্জি হচ্ছে কি সব থেকে বেশি, হায়ার এনার্জি স্টেট। তো আমরা দেখেছিলাম যে ট্রানজিশন স্টেটটা কি সবচেয়ে ওপরে আছে, তাই এনার্জিটা সবচেয়ে বেশি। দ্য ডিফারেন্স ইন অ্যাভারেজ এনার্জি কন্টেন্ট অফ সাবস্ট্রেট ফ্রম দ্যাট অফ দিস ট্রানজিশন স্টেট ইজ কল্ড অ্যাক্টিভেশন এনার্জি। তো অ্যাক্টিভেশন এনার্জিটা কি, যে এই যে ট্রানজিশন স্টেট আছে তার এনার্জি সব থেকে বেশি, এটা সবচেয়ে উপরে আছে, আর এই যে সাবস্ট্রেটের এনার্জি সেটা এখানে আছে। তো এই যে এনার্জি ডিফারেন্স সেটা হলো অ্যাক্টিভেশন এনার্জি। তো সাবস্ট্রেটকে ট্রানজিশন স্টেটে নিয়ে যেতে যে পরিমাণ এনার্জি লাগে সেটা হলো অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে। আর সাবস্ট্রেট থেকে প্রোডাক্টের মধ্যবর্তী যে এনার্জি সেটা হলো এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক রিয়াকশনের এনার্জি, ঠিক আছে। তাহলে সাবস্ট্রেটকে ট্রানজিশন স্টেটে নিয়ে যেতে যে এনার্জিটা লাগে সেটা হলো অ্যাক্টিভেশন এনার্জি। কোনো রাসায়নিক বিক্রিয়াতে যদি অ্যাক্টিভেশন এনার্জি না যায় ততক্ষণ পর্যন্ত রিয়াকশনটা স্টার্টই হবে না। এটা হচ্ছে ন্যূনতম এনার্জি যেটা লাগবেই কোনো রাসায়নিক বিক্রিয়াকে শুরু করতে। এই এনার্জি না পেলে রাসায়নিক বিক্রিয়া শুরু হবেই না। এনজাইম eventually bring down this energy barrier, making the transition of substrate to product more easy. তো যখন এই ট্রানজিশন স্টেটে চলে যায়, ট্রানজিশন স্টেটে চলে যাওয়ার পর এই যে সাবস্ট্রেট থাকে তো সেটা খুব সহজে প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়। ট্রানজিশন স্টেট হচ্ছে অস্থায়ী, সেটা খুব সহজেই তখন প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়। সেটা এক্সোথার্মিক হলে নিচের দিকে থাকবে, এন্ডোথার্মিক হলে এই ট্রানজিশন স্টেট থেকে এই যে এখানে তৈরি হয়ে যাবে। তো এটাই ছিল কার্যকারিতা, যে কিভাবে কাজ করে থাকে একটা এনজাইম। তো সেটাই ডিটেলসে বলা হলো, আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি এবার নিজেরা পড়বে তো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এতদূরই পর্যন্ত ছিল এই ভিডিওটির দ্বারা যদি তোমরা কিছুটা উপকৃত হয়ে থাকো তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে যাতে মোটিভেট হতে পারি। যদি কোনো কিছু বলার থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, কোনো ফিডব্যাক দেওয়ার থাকলে। আর ভিডিওগুলিকে বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। আর চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে, তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।